প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাজেট স্মল কিন্তু বিউটিফুল নয়, অভিমত বৈষম্যহীন ও টেকসই উন্নয়নের উদ্যোগ চোখে পড়ল না। দৈনিক যুগান্তর, কর জালে নিরুত্তাপ বাজেট, ঐক্যমত্যে জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার। দৈনিক সমকাল, সংস্কারের বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা, চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন হাজারো রোগী, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অচল অবস্থা। দৈনিক ইত্তেফাক, অর্থনৈতিক সংকটের স্বীকৃতি, ধীরে ধীরে উত্তরণের আশা, জাতীয় বাজেট 2025-26। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইল বিএনপি, জামায়াত বলল এপ্রিলের মধ্যে, ইসির সংস্কারের দাবি এনসিপির। কালের কণ্ঠের শিরোনাম, কঠিন হবে ব্যবসা বিনিয়োগ, হতাশাই পেল নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত। বাংলাদেশ প্রতিদিন, নতুন বাংলাদেশে পুরনো বাজেট, বাজেটের রূপান্তরের বদলে সংখ্যার খেলা হয়ে দাঁড়িয়েছে। মানব জমিন, সংযত বাজেটে বড় ঘাটতি। খবরের কাগজ, চাপ সামলানোর বাজেট, দেশ রূপান্তর, দেনার গ্লানি ঘোচানোর পথ। আমার দেশ, অস্থির সময়ে চ্যালেঞ্জের বাজেট, দ্রব্যমূল্য নিয়ে স্বস্তিতে মানুষ, কমেছে অধিকাংশ পণ্যের দাম, দাম কমতে ও বাড়তে পারে যেসব জিনিসে। দৈনিক ইনকিলাব, দর্শনবিহীন বাজেট। দৈনিক করতোয়া, বৈষম্যহীন অর্থনীতি গড়ার বাজেট, দূরত্ব ঘুচিয়ে চমৎকার জুলাই সনদ সম্ভব ডক্টর ইউনূস। সময়ের আলো, অস্বস্তির মাঝে স্বল্প স্বস্তির বাজেট। দৈনিক জনকণ্ঠ, জনমানুষের কল্যাণের বাজেট। দৈনিক রূপালী বাংলাদেশ, স্বপ্নের ফিরিস্তিতে বাস্তবতার ঘাটতি। বাংলাবাজার পত্রিকা, রাজস্ব আদায় যত বাধা, দূরত্ব ঘুচিয়েই তৈরি হবে জুলাই সনদ। মানে একই ঘটনার নানা ধরনের শিরোনাম, যার যেখান থেকে বিশ্লেষণ। তো আমি যদি আরও কয়েকটা পত্রিকা আবার পড়ে শোনাই। প্রথম আলো, বাজেট স্মল কিন্তু বিউটিফুল নয়। যুগান্তর, করজালে নিরুত্তাপ বাজেট। কালের কণ্ঠ, কঠিন হবে ব্যবসা বাণিজ্য। বাংলাদেশ প্রতিদিন, নতুন বাংলাদেশে পুরনো বাজেট। মানব জমিন, সংযত বাজেটের বড় ঘাটতি। খবরের কাগজের শিরোনাম, চাপ সামলানোর বাজেট, এবং কালের কণ্ঠ শিরোনাম করেছে হতাশাই পেল নিম্ন মধ্যবিত্ত। কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। বাজেট প্রতি বছরই আসে এবং আপনি পুরনো সংবাদপত্রের শিরোনামে প্রায় এই একই ধরনের শিরোনাম। আমার সাংবাদিকতা জীবনের 40 তো পার হয়ে গেল প্রায়। তো এই বাজেট এলে এই আলোচনা হবে এবং এই ধরনের আলোচনা চলবেই। কারো ভালো লাগবে, কারো লাগবে না, ঘাটতি পূরণ, নানা ধরনের কথাবার্তা হবে। এবং তবে এবারকার বাজেট একটু বিশেষ বৈশিষ্ট্য বল। এবার এক সময় একটা প্রবণতা ছিল যে বাজেট হওয়ার আগেই ব্যানার হয়ে যেত বাজেটকে অভিনন্দন জানিয়ে এবং বাজেটকে প্রত্যাখ্যান করে, মানি না মানবো না, আবার স্বাগত। সেই কালচার থেকে আমরা বেরিয়ে এসেছি। জি, আমি আসলে ইকোনমিক্সের স্টুডেন্ট না, তারপরেও আমার কতগুলো অবজারভেশন বলতে পারি। বাজেটটা আসলে তৈরি করা, প্রণয়ন করাটা এটা খুব কঠিন কিছু না। আপনি একটা কনসালটেন্সি ফার্মকে দায়িত্ব দেবেন, তারা অনেক চটকদার শব্দ টব্দ দিয়ে, মূল ব্যাপারটা, চ্যালেঞ্জটা হচ্ছে বাজেট বাস্তবায়ন করা। আপনি এটি বাস্তবায়ন করতে পারছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাজেট শুধুমাত্র কোন দাম বাড়লো, কোন দাম কমলো, এটা এই হিসাবের বিষয় না। বাজেটের পেছনে একটা রাষ্ট্রের দর্শন, রাষ্ট্রের একটা অর্থনীতি কাজ, স্বপ্ন থাকে, দৃষ্টিভঙ্গি কাজ করে। আমি এই বাজেটের মধ্যে ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। আমি প্রথম যে ইতিবাচক দিকটা বলবো, এটি শুধু এবারের কথা বলছি না। আপনার খেয়াল আছে যে একসময় আমাদের এখানে বাজেট প্রণয়নের আগে আমাদের অর্থমন্ত্রীরা ব্রিফকেস নিয়ে কনসোর্টিয়ামের বৈঠকে যেতেন। একজন কন্যাদায়গ্রস্ত পিতা তার কন্যাটাকে বিয়ে দেওয়ার জন্য মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে সাহায্যের আশায়, যে ধরনের বুক ভরা বেদনা নিয়ে আমাদের অর্থমন্ত্রীরা একসময় সেই কাজটা তাদেরকে করতে হতো। আজকের ইতিবাচক দিক হচ্ছে
আমরা আমাদের রিসোর্স দিয়ে মোটামুটি একটা পরিকল্পনা করতে পারছি। যেমন ধরেন 7,90,000 কোটি টাকার বাজেটের আয় 5,64,000 কোটি, ঘাটতি 2,26,000 কোটি। আমি ওই জায়গাটাই বলছি যে এই যে অগ্রগতিটা, এই অগ্রগতিটাকে কিন্তু আমরা অনেক সময় অস্বীকার করি, এটা আমরা বলতে চাই না। এটি একটা দিক। আর একটা দিক হচ্ছে এই যে অগ্রগতিটা, এই অগ্রগতির পেছনে আমাদের দেশের সাধারণ গরিব মানুষ, আমাদের যে প্রবাসী যারা, তাদের ভূমিকাটা আমরা অস্বীকার করি। আচ্ছা, এখানে যে এই অনুষ্ঠানটি যারা দেখছেন, দর্শক যারা, তাদের কাছে যদি আমরা জিজ্ঞেস করি যে বাংলাদেশের 5 জন ধনীর নাম বলেন, 10 জন ধনীর নাম বলেন, আপনার এই 10 জনের মধ্যে কাউস মিয়ার নাম আসবে না। যদিও সেই কাউস মিয়ার জর্দার ব্যবসা করতেন, মারা গেছেন ভদ্রলোক, তিনি বাংলাদেশের সবথেকে বড় করদাতা। তার অর্থ হচ্ছে যে আমাদের এখানে যারা এই যে ধনী, যারা ধনীরা করটা দেন না। এবারের বাজেটে আমি তার রিফ্লেকশনটা দেখলাম, কর্পোরেট কর এবং প্রত্যক্ষ কর আদায়ের ক্ষেত্রে ততটা গুরুত্বটা বেড়েছে। যে রিক্সাওয়ালা 1 কাপ চা খেতে গিয়েও সরকারকে 20 পয়সা 25 পয়সা ট্যাক্স দেয়, তার এরিয়াটাকে টার্গেট করা হয়েছে। বাজেটের সবথেকে সমালোচনার যে জায়গাটা আমি করব, সেটা হচ্ছে যে সরকারের যে ফিলোসফি, সরকার এখন যেটা বলছে এই সরকারটা, যে আমরা একটা স্বচ্ছতা, আমরা একটা জবাবদিহিতা এবং আমরা একটা বৈষম্য অবসান ঘটাতে চাই। গত 1.5-2 দশক বাংলাদেশের বাজেট নিয়ে একটা সমালোচনা কমন, সেটি হচ্ছে আপনি দুর্নীতিবাজদেরকে কালো টাকা, অবৈধ টাকা সাদা করার যে সুযোগটা দেন। আমরা ভেবেছিলাম এবার এই জায়গা থেকে বাংলাদেশের বাজেটটা বেরিয়ে আসবে। লক্ষণীয় ব্যাপার হচ্ছে, এবং এটি খুবই ইন্টারেস্টিং, তারা মোটামুটি সব সেক্টরকেই বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র প্লট এবং ফ্ল্যাট যদি আপনি কেনেন, তাহলে আপনি এই টাকাটা জিজ্ঞেস করা হবে না উৎস সম্পর্কে। গতকালকে আমি 2-3টা টেলিভিশনে এটি বলেছি, এখনো বলতে চাই যে এটার উদ্দেশ্যটা কি। আমাদের গত 1 বছরে অনেক গরিব শিক্ষার্থী, অনেক গরিব মানুষ যারা টিউশনি করতেন, যারা মেচে থাকতেন, যারা হলের ক্যান্টিনে খেতেন, তাদের মধ্যে অনেকে ধনী হয়েছে। এই উদ্দেশ্যটা যে তাদের আসলে ঢাকা শহরের কেবলমাত্র গাড়ি হয়েছে, বাড়ি বা প্লট হয়নি, তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য এই অপশনটি রাখা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। এর বাইরে আর অন্য কোনো কারণ থাকতে পারে না। আপনি আপনার অবৈধভাবে উপার্জিত আয় যদি তাদের জন্য করেও থাকে, খারাপ। আচ্ছা, তো হ্যাঁ, এখন বাজেটের কতগুলো জায়গায় তো দেখা যাচ্ছে যে রাষ্ট্র এবং সরকার কোনো কোনো ক্ষেত্রে এমন কতগুলো ভূমিকা রাখছে, যে ভূমিকাগুলো সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্তগুলো ওই জুলাই অভ্যুত্থানে চ্যাম্পিয়ন যারা ছিলেন, শহীদ হয়েছেন, এই পরিবারগুলো কেউ কেউ অনেক সময় বিব্রত বোধ করেন। আপনার ভর্তি কোটা প্রয়োজন নাই, কারণ এই ধরনের বিভাজনের কারণেই সমাজে মানুষের মধ্যে যে ক্ষোভ জেগে ওঠে, দানা বাঁধতে থাকে। যেহেতু প্রশ্নটা তুললেন, কোটা বৈষম্য দূরীকরণের জন্যই তো মূলত প্রথম আন্দোলনটা শুরু হয়েছে। আমি ওইটাই বলছি আর কি, যে আপনার যে ফিলোসফিটা ছিল, আপনি যে উদ্দেশ্য নিয়ে এই যে অভ্যুত্থানটা হলো, তার বেসিক জায়গাটা তো বৈষম্য দূর করা। এবং সেই বৈষম্যটা কি ছিল? চাকরির ক্ষেত্রে বৈষম্য। মুক্তিযোদ্ধার সন্তানরা একটা বাড়তি বৈষম্য পেতেন, সুবিধা পেতেন, আপনি সেটির অবসান চেয়েছেন, আমরাও বলেছি, যেটা অযৌক্তিক ছিল। এখন যেটা দেখা যাচ্ছে, আপনি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ তুললেন, এটা তো বোধ করি এই আলোচনাটা বা এই শব্দটাই তো বোধহয় আস্তে আস্তে ইরেজ হচ্ছে। ক্রমশই রাষ্ট্র যতটুকু ক্রমশই যে আচরণগুলো করছে, এই আচরণের মধ্য থেকে বোঝা যাচ্ছে যে কখনো এই শব্দটা উচ্চারণ করাটাও হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমরা এটি চাই না। তবে একই সাথে এটাও বলতে চাই যে বাংলাদেশের বীর বাঙালি কখনো এই ধরনের পরিস্থিতি হতে দেবে না। কারণ আমাদের এখানে ঝড় ঝঞ্ঝা এসেছে বিভিন্ন সময়। বাঙালি তার অস্তিত্বের ভিত্তিটা হলো মুক্তিযুদ্ধ। হয়তো একসময় সে দেখবে এবং সময় মতো সে এটি রুখে দাঁড়াবে। তো এই যে জায়গায় আপনি জুলাই যোদ্ধাদের যে সঞ্চয়, সেটিকে আবার আলাদা করে ফেলা, তো এই ধরনের সিদ্ধান্তগুলো আমার কাছে মনে হয় যে অতি উৎসাহী হয়ে, অতি আগ্রহী হয়ে, এবং কখনো কখনো মনে হয় যে কোনো গোষ্ঠীর প্রতি বা কোনো ইতিহাসের ঘটনার প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে, অথবা সেটিকে সংকুচিত করার জন্য সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। বাজেট সরকার, এই সরকারের ধরনটা আমরা জানি,
তুলনামূলকভাবে একটা দুর্বল সরকার। এই সরকার কতটুকু করতে পারবে আমি অতটুকু আশা করতে চাই না, আশা করিও না। তবে বাজেট শুধুমাত্র ওই যেটা বললাম যে হিসাব কিতাবের বিষয় না, বাজেটের ভেতর থেকে আপনাকে আরো কতগুলো জায়গা, রাষ্ট্র কেবল মাত্র সার্ভিস সেক্টরকে প্রোভাইড করবে আমি এটা মনে করি না। রাষ্ট্র একই সঙ্গে উদ্যোক্তাও হতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা যেটি বলেন যে ব্যক্তিকে চাকরির জন্য ঘুরবেন না, উদ্যোক্তা হবেন। তাহলে ব্যক্তি উদ্যোক্তা হবে, রাষ্ট্র উদ্যোক্তা হবে না? গত 10 মাসে এখানে প্রায় লক্ষাধিক মানুষকে আপনি চাকরিচ্যুত করেছেন বিভিন্নভাবে। একজন মানুষ, শুরুটা হলো চাকরি ইস্যুতে, একজন মানুষ বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে যোগদান করেছেন, চাকরি মানে এর প্রশিক্ষণ তার শেষ, আগামী সপ্তাহে জয়েন করবেন, সে ঠিক মতন হাঁটে নাই, এই কারণে তার আপনি চাকরি থেকে চাকরিচ্যুত করে দিলেন। সে ঠিক মতন ভাত খায়নি। আর ছোটবেলায় তো ঠিক মতন ভাত না খেলে মা শাসন করতো, তারপরে তো আদর করতো। আর আপনি এখানে তো কিছু কিছু জায়গায় ফ্যাসিস্টের দোসরের আখ্যা দিয়েও বোধহয় এটা এখন বাংলাদেশে অপরাধকে ঢাকার জন্য সবথেকে সহজ শব্দ ঢাল। এই ঢালটাকে আপনি ইউজ করে লুটপাট করতে পারবেন, এই ঢালটাকে আপনি ইউজ করে যা খুশি তাই করতে পারবেন। কিন্তু এই শব্দটি ব্যবহার করে যে ঘটনাগুলো ঘটছে, এক একজন এপিএস এর সম্পদের যে পরিমাণ, তো শেখ হাসিনা বলেছিলেন যে তার কাজের লোকের 400 কোটি টাকার মালিক এবং 15 বছরে সে এটি অর্জন করেছে। তো এখন আমি তো দেখছি যে 10 মাসে, 12 মাসে, 8 মাসে আপনি তার থেকে বেশি অর্জন করেছেন। একজন এপিএস তিনি তার স্ত্রীকে সরকারি একটা সংস্থায় কোনো ধরনের কোনো ছাড়া, পরীক্ষা ছাড়া তিনি নিয়োগ দিয়ে দিলেন 1,35,000 টাকা বেতনে, এবং তিনি বলছেন যে এটি তার যোগ্যতা অনুযায়ী করা হয়েছে। উপদেষ্টা বলছেন যে আমার এটা জানা ছিল না। এখানে এই লুটপাটের সাথে যারা যুক্ত, নগদ নিয়ে আলোচনা হচ্ছে, নগদে গত 10-12 বছর ফ্যাসিস্ট হিসাবে যে লুটপাটের মূল যে মাস্টার মাইন্ড, তাকে গ্রেপ্তার করা হয়েছিল গত মে মাসে। তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে একজন বিশেষ উপদেষ্টার চাপের কারণে। তো এই জিনিসগুলো যদি জিজ্ঞেস করি, আপনি কি এটা দায়িত্ব নিয়ে বলছেন? পত্রিকা এসেছে, আচ্ছা পত্রিকা এসেছে, উনি তার প্রতিবাদ করেন, জি, অন্য ঘটনার তথ্যের প্রতিবাদ করেছেন, কিন্তু এটি প্রতিবাদ করেনি। তো আমাদের কথা হচ্ছে এই যে জুলাই আসছে, যে ছেলেটা পানি লাগবে পানি, আমি মনে করি আপনাদের এই যে কাজগুলো, এই যে আচরণগুলো, এই যে ব্যক্তি স্বার্থ, এই যে স্পিরিট, সেই স্পিরিটের মূলে কুঠার আঘাত করছে না। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে শেষের দিকে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক গতকাল হয়েছে। বাজেট না হলে তো এই আলোচনাটাই অনেক বেশি বড় করে হতো। 1 মাসে সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, বিএনপি বলেছে। জানুয়ারি এপ্রিলে নির্বাচন করা যেতে পারে, জামায়াত বলেছে। এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন না। তার আগে আমি 1 মিনিটের কম সময় বলবো, চক্ষু ইনস্টিটিউট নিয়ে একটা নিউজ এসেছে, এটি খুবই ইম্পর্টেন্ট। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে একটা জাতীয় প্রতিষ্ঠান 5 দিন ধরে বন্ধ, শত শত হাজার হাজার মানুষ এসে ফিরে যাচ্ছে, সরকার এই সংকট নিরসন করতে পারছে না। আর আপনি একেবারে ইন্টারন্যাশনাল কোয়ালিটি দিয়ে বন্দর চালাতে চান, অমুক অমুক চালাতে চান। আরে আপনি ঢাকার একটা হাসপাতাল একটু ঠিক মতন চালু করেন। ঐক্যমতের যে আলোচনা, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে দলগুলোকে ডেকেছেন, ক্রাইটেরিয়া কি? আপনি নিবন্ধিত দল ডেকেছেন, আবার অনিবন্ধিত স্পেসিফিক একটা দলকে ডেকেছেন। এখানে কিন্তু গত জুলাইয়ের পরে আরো কিছু দল গঠিত হয়েছে এবং যারা গঠন করেছে তারা অনেকেই পরিচিত। ইলিয়াস কাঞ্চন, শওকত মাহমুদ, দুজন নিজের সেক্টরে কিন্তু খুবই প্রমিনেন্ট দুটো ফিগার, তারা দল করেছে। গত গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের যে নেতারা অংশগ্রহণ করেছিল তারাও একটা দল করেছে। আপনি কেউকে ডাকছেন না, একটা নির্দিষ্ট দলকে ডাকছেন, এবং এই যে হরদরে সবাইকে ডেকে এনে বলে দিচ্ছেন আপনি 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, আপনি 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবং সেখানেও দেখলাম যে নিবন্ধিত অনেক দলকে 1.5-2 মিনিট, 2.5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এনসিপি 4 মিনিট বলতে পারবে। তো সরকারের এই যে চ্যালেঞ্জগুলো, সরকার নিজেই কতগুলো চ্যালেঞ্জ তৈরি করছে। একটা দলের প্রতি আপনি যদি বিশেষভাবে দুর্বলতা প্রকাশ করেন, আমি কিন্তু এটি 100 বার মনে করি যে এনসিপির যে গঠন, এটিকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কতগুলো ব্রাইট স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়া, তারা একটা দল করেছে, তারা ভালো করুক এটি চাই। কিন্তু রাষ্ট্র তার যে নিরপেক্ষ ভূমিকা, সেই ভূমিকা যদি পালন না করে এবং কোনো একটা বিশেষ গোষ্ঠীর প্রতি যদি দুর্বলতা প্রকাশ করে, আগামী নির্বাচনে তো আপনার প্রশ্ন উঠবে
যে আপনি একটা বিশেষ দলের প্রতি দুর্বলতা প্রকাশ করেছেন। আর এই যে নির্বাচন হওয়া না হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ২৮টা দলের মধ্যে ২৫টা দল তারা নির্বাচন চেয়েছে। আমি মনে করি যে সব থেকে বড় ঐক্যমত্য হচ্ছে এটা, আপনি যেটি বলেছিলেন যে একটা দল ছাড়া কেউ নির্বাচন চায় না, 25টা নিবন্ধিত দল নির্বাচন চায়। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি সেই শুনলেন। নির্বাচন কবে হবে, হবে কি হবে না, কে চায় কে চায় না, এই বিষয়ের একটি পরিসমাপ্তি দরকার। ভালো থাকবেন, খোদা হাফেজ।